হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্যুতি ইনস্টিটিউট। দ্যুতি ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সম্পূর্ণ ফ্রি ফোর্থ সেমিস্টারের কোর্স লঞ্চ হয়েছে, সেই কোর্সের ফিজিক্সের আজকে প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে প্রথম ক্লাসে আমরা কি করব, রে অপটিক্সে এন্টার করব। রে অপটিক্সের প্রথমেই আমরা দেখেছি সিলেবাসে কি আছে, রিফ্লেকশন আছে, প্রতিফলন আছে, বা আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই কি আছে, গোলীয় দর্পণে প্রতিফলন। ঠিক আছে, তো পেন পেপার নিয়ে বসে যাও, আমার সাথে সাথে নোট করো। যদি নিউমেরিক্যাল আসে প্রথমে সেটা পজ করে নিজে করার চেষ্টা করবে এবং তারপরে ভিডিও রিজিউম করবে আবার। ঠিক আছে, তো প্রতিফলন কি? সেই ছোটবেলা থেকে ক্লাস 8 থেকে আমরা পড়ে আসছি আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি যে আমরা বাংলা টার্মটা যেমন পড়বো, ইংরেজিতে যদি আমরা চর্চায় না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অসুবিধা হবে। তো আমরা বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মটার দিকেও খেয়াল রাখবো। আমি মুখস্থ করতে বা মনে রাখতে বলছি না, চর্চায় রাখতে বলছি। তাহলে রিফ্লেকশন অফ লাইট। ওকে, রিফ্লেকশন অফ লাইট কি তোমরা সবাই জানো, তাও আমি আরেকবার রিভাইজ করে দিই। ধরো এটা একটা আয়না আছে, আয়নাটা কি আছে, এরকম ভাবে শুয়ে আছে। এবার কি, লাইট এসে পড়লো, ওকে, তার ফলে কি হবে, লাইটটা আবার ফিরে যাবে। এই ঘটনাকেই বলা হচ্ছে কি আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। তাহলে যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটাকে আমরা কি বলবো, সেই লাইটটাকে আমরা বলবো, সেই রেটাকে, নট লাইট, লাইটের একটা পার্ট হচ্ছে রে, সেটাকে বলবো আপতিত রশ্মি। সেটাকে কি বলবো, সেটাকে বলবো আপতিত রশ্মি। ওকে, যে লাইটটা ফিরে যাচ্ছে সেটাকে কি বলবো, প্রতিফলিত রশ্মি। সেটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। এবং যার মাধ্যমে এই প্রতিফলনটা হচ্ছে, যার উপর লাইট পড়ার ফলে প্রতিফলন হচ্ছে, সেটাকে আমরা বলবো প্রতিফলক বা রিফ্লেক্টর। আপতিত রশ্মি ইনসিডেন্ট রে, প্রতিফলিত রশ্মি রিফ্লেক্টেড রে, আর প্রতিফলক হচ্ছে রিফ্লেক্টর। আচ্ছা, যেই পয়েন্টে এসে পড়লো সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো কি, আপতন বিন্দু। কি বলবো আমরা, আপতন বিন্দু। এবার এই যে প্রতিফলন হচ্ছে, প্রকৃতিতে যে ঘটনাই হয় না, যে ঘটনাই হচ্ছে সেটা কিন্তু কোনো না কোনো নিয়ম মেনে হচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে সেই নিয়মগুলোকে খুঁজে বের করা। এটা ভাবার দরকার নেই যে আমরা সব নিয়ম খুঁজে বের করে ফেলেছি অলরেডি, আমাদের আরো অনেক অনেক নিয়ম খুঁজতে হবে। তো প্রকৃতিরই একটা ঘটনা হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে এখানেও নিয়মটা কি হচ্ছে নিয়মটা মান্যতা পাচ্ছে। সেই নিয়মটাকেই বলবো আমরা কি, প্রতিফলনের সূত্র। তো সূত্রটা কি বা নিয়মটা কি? সূত্র বললে অনেক ভয় লাগে, নিয়ম বলা অনেক সহজ। তো দেখো, এই যে আপতন বিন্দু, আমাকে কি করতে হবে, এই আপতন বিন্দুতে প্রতিফলকের উপর একটা লম্ব টানতে হবে। লম্বটা প্রায় এরকম হবে। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা অভিলম্ব। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা অভিলম্ব। এই যে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ করছে, স্যার কোথায় কোণ, এই যে কোণ, এই কোণটাকে বলবো আমরা আপতন কোণ, আই দিয়ে লিখবো। আপতন কোণকে আমরা কি দিয়ে লিখবো, আই দিয়ে। সিমিলারলি দেখো, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ করছে, সেই কোণটাকে আমরা কি বলবো, সেই কোণটাকে বলবো আমরা প্রতিফলন কোণ। নিয়মটা কি জানো, নিয়মটা হচ্ছে যে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণের যে মান সেটা কিন্তু সর্বদা সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা কি হয়, সমান হয়। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, এটা অলওয়েজ মেনে চলে। যেখানেই প্রতিফলন হোক, যেমন প্রতিফলন হোক, অলওয়েজ আই ইজ ইকুয়াল টু আর হবে। আর দ্বিতীয় নিয়ম কি, দ্বিতীয় নিয়ম হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এখানে
আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এরা কি, এরা একই তলে থাকবে। এরা একই তলে থাকবে মানে মানে এরকমটা নয়, ধরো যে বোর্ডের প্লেনের মধ্যে আপতিত রশ্মি এইদিকে, প্রতিফলিত রশ্মি এইদিকে, অভিলম্বটা ধরো এই যে আমার পেন বরাবর, এটা কিন্তু একই তলে নয়। একই তলে হতে গেলে এই পেনটাও বোর্ডের তলে হতে হবে। এটার মানে হচ্ছে একই তলে থাকা। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রতিফলন, প্রতিফলনের নিয়ম। তা 2 নম্বর কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই তলে থাকবে, একই তলে থাকবে। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে প্রতিফলন হচ্ছে এই দুটো নিয়ম কিন্তু সর্বদাই মেইনটেইন হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট গেল কার উপর, প্রতিফলনের উপর। এবার এটা তো আমাদের ক্লাস 8-9 এর ব্যাপার, 10 এর ব্যাপার। এবার চলে আসি আমরা ডিরেক্টলি ক্লাস 11 এ, যেটা ক্লাস 10 এ আমরা হয়তো কিছুটা পড়েছি। ডিরেক্টলি চলে আসি ক্লাস 12 এ, নট 11, সরি। ওকে, তো গোলীয় তলে প্রতিফলন। গোলীয় তল মানে কি? গোলীয় তল মানে হচ্ছে, এটা হচ্ছে গোলীয় তল। এক্স্যাক্টলি আমি যেহেতু 2 ডাইমেনশনালি পিকচারটা আঁকছি, তাহলে এটা গোলীয় তল হচ্ছে না, এটা সার্কেলের মতো হচ্ছে, বৃত্তের মতো হচ্ছে। তুমি ভাবো এটা একটা ফুটবল, তাহলে সেটা কি হয়ে যাবে, একটা গোলীয় তল হয়ে যাবে। এবার আমি কি করলাম, আমি যদি এইটুক মুছে দিই, এইটুক যদি আমি মুছে দিই, তাহলে এটা আমার কাছে একটা সেই ফুটবলের একটা অংশ। এবার ফুটবলে কি করছি, বাইরের দিকে আমি পারদ দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা আয়না তৈরি করি। আয়নাটা কি প্লেন হয়, আমরা এখানে ফুটবলের মধ্যে, ফুটবলটা হচ্ছে কাচের ফুটবল, তার বাইরে কি করে দিলাম, আমি পারদ দিয়ে দিলাম, তার মানে লাইট যাতে পাস না করতে পারে। তাহলে লাইটের একটাই বুদ্ধি, লাইট যদি এখানে পড়ে তাহলে আবার ফিরে আসবে লাইট। তার মানে কি, তার মানে আমরা আয়না তৈরি করে ফেলেছি। কিন্তু এই যে আয়নাটা আছে এটা তো আর সমতল আয়না না, বা খুব ভালো ভাষায় বলতে গেলে সমতল দর্পণ না। এটা কি, এটা হচ্ছে গোলীয় দর্পণ। এবার তুমি বলতে পারো, স্যার তাহলে আর একটা কাজ করি, এই যে ফুটবলটা আছে, এবার ফুটবলের ভেতরে পারদ দেই, তাহলে লাইট কি করতে পড়বে, লাইট যদি এই দিক থেকে আসে পাস করতে পারবে না, লাইট ফিরে যাবে। তাহলে এটাও গোলীয় দর্পণ, হ্যাঁ কি না? তাহলে এদেরকে ডিফারেন্সিয়েট করব কিভাবে, এদেরকে আলাদা আলাদা করে কিভাবে বলবো? আলাদা আলাদা করে বলার জন্য আমরা ব্যবহার করব দুটো শব্দ। একটা হচ্ছে অবতল দর্পণ, প্রথমের যে ছবিটা আছে সেই ছবিতে যে দর্পণটা আমরা ব্যবহার করেছি, এখন আমরা আয়নার বলবো না, আমরা শুদ্ধ বাংলা ভাষায় প্রবেশ করার চেষ্টা করব। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে কি উত্তল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে কি উত্তল দর্পণ। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি গোলীয় দর্পণ। ইন জেনারেল গোলীয় দর্পণ এদেরকে বলা হচ্ছে। এবার আমরা দেখবো এই উত্তল এবং অবতল দর্পণে নরমালি প্রতিফলন কিভাবে হচ্ছে। ওকে, কিভাবে হচ্ছে প্রতিফলন দেখো তো। আমি প্রথমে একটা কি দর্পণ, এটা ইয়েস অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণে ঠিক মাঝখানে একটা পয়েন্ট আছে, মাঝখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো পোল। ওকে, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, পোল। এবার কি এই পোল দিয়ে একটা অনুভূমিক, একটা হরাইজন্টাল আমরা অ্যাক্সিস টানতে পারি।
এই হরাইজন্টাল অ্যাক্সিসটাকে আমরা কি বলবো, এই অনুভূমিক অক্ষটাকে আমরা কি বলবো, প্রধান অক্ষ। আচ্ছা, পোল মানে হচ্ছে দর্পণের মেরু বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রধান অক্ষ। এবার লাইট যদি সমান্তরাল ভাবে আসে, লাইট যদি সমান্তরাল ভাবে আসে, দেখো লাইটগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল, তাহলে কি হবে, তাহলে আমরা প্রতিফলনের সূত্র এখানে প্রয়োগ করব। কিভাবে, তো এখানে ধরো একটা সেন্টার অফ কার্ভেচার পরে আসি, প্রতিফলনের পরে তারা কি করবে, একটা নির্দিষ্ট পয়েন্টে কি করবে, আমরা নির্দিষ্ট পয়েন্টে মিট করবে। এটা অলওয়েজ হবে, যখনই এর উপর সমান্তরাল রশ্মি এসে পড়বে অবতল দর্পণের উপর, তখনই সেই পয়েন্টগুলো রিফ্লেকশন হওয়ার পর, প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিট করবে। সেই বিন্দুটাকে কি বলবো আমরা, সেই বিন্দুটাকে বলবো আমরা ফোকাস বিন্দু। কি বলবো আমরা, ফোকাস বিন্দু। এবার স্যার উত্তল দর্পণের ক্ষেত্রে কেসটা কি হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে কেসটা এরকম হবে, এই যে আমার মেরু, ধরো এখানে ফোকাস আছে, এইখানেও আমি সমান্তরাল রশ্মি পাঠাচ্ছি, এখানেও আমি কি করছি, সমান্তরাল রশ্মি পাঠাচ্ছি। তো এইবার দেখো কেসটা কিরকম হয়ে গেল, লাইট তো ঢুকতে পারবে না, লাইট কি করবে, প্রতিফলিত হয়ে যাবে। কিভাবে প্রতিফলিত হবে, এইভাবে প্রতিফলিত হবে। বলে স্যার এইভাবে মানে, এইভাবে মানে হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলোকে যদি তুমি ব্যাকওয়ার্ডলি ট্রেস করো, মানে পেছনের দিকে যদি বাড়াও, তাহলে যেন মনে হবে তারা এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এই বিন্দু থেকে যে মনে হবে লাইটগুলো আসছে। তাহলে সেম এই বিন্দুটাকে কি বলবো আমরা, এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কি আমার যে এই অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মিগুলো প্র্যাকটিক্যালি ফোকাস বিন্দুতে মিট করছে, তাই ফোকাস বিন্দুকে আমরা সৎ বিন্দু, অবতল দর্পণের ফোকাস বিন্দু কিন্তু একটা সৎ বিন্দু। সৎ কখন হবে, যখন রশ্মিগুলো প্র্যাকটিক্যালি একটা পয়েন্টে মিট করবে, তখন যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টটাকে আমরা সৎ বিন্দু বলতে পারি। তাহলে ফোকাস কি হচ্ছে, একটা ফোকাস হচ্ছে সৎ বিন্দু, কার ক্ষেত্রে, অবতল দর্পণের। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে চলে আসো, রশ্মিগুলো আসছে, আদৌ কি ফোকাসে মিট করছে, বা আদৌ কি ফোকাস থেকে আসছে, না, মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে। তাহলে এই যে যখনই মনে হওয়ার ব্যাপারটা চলে আসে, তখনই চলে আসে কি, অসৎ বিন্দু। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু কি ধরনের বিন্দু, অসৎ বিন্দু। সিমিলারলি ইমেজের ক্ষেত্রেও, তার মানে হচ্ছে ইমেজ মানে হচ্ছে ছবি, ওকে, সেই ছবির ক্ষেত্রেও আমরা কি বলতে পারি, যখন ছবিটা প্র্যাকটিক্যালি তৈরি হচ্ছে তখন আমরা বলবো সৎ বিম্ব, ছবির বাংলা হচ্ছে প্রতিবিম্ব। যখন রেগুলো প্র্যাকটিক্যালি মিট করে একটা ছবি তৈরি করছে, একটা প্রতিবিম্ব তৈরি করছে, তখন সেটাকে আমরা বলতে পারি সৎ বিম্ব। আর যখন মনে হচ্ছে যেন অমুক রশ্মি, অমুক লাইন থেকে, অমুক পয়েন্ট থেকে রশ্মিগুলো আসছে, তার ফলে ইমেজটা তৈরি হলো, তাহলে সেটাকে আমরা কি বলবো, অসৎ বিম্ব। সৎ বিম্বকে ইংরেজিতে বলা হবে রিয়েল ইমেজ, অসৎ বিম্বকে বলা হবে ভার্চুয়াল ইমেজ। ওকে, তাহলে ফোকাস বিন্দু বোঝা গেল। এইবার পোলকে আমরা কি দিয়ে লিখতে পারি, পি লিখি, ফোকাসকে আমরা এফ লিখি, পোলকে আমরা পি লিখি, ফোকাসকে আমরা এফ লিখি। তাহলে এই যে পিএফ মানে আমার মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা ফোকাস দৈর্ঘ্য। কি বলবো, ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ। ঠিক আছে, ফোকাস এবং ফোকাস দৈর্ঘ্য মেরু সৎ অবতলের ক্ষেত্রে সৎ বিন্দু ফোকাস, উত্তলের ক্ষেত্রে ফোকাস অসৎ বিন্দু। আশা করি টোটাল যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে, নেক্সটে আছে হচ্ছে
বক্রতা ব্যাসার্ধ, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে এবার এই পয়েন্টগুলো আস্তে আস্তে আমাদের পরিচিত হয়ে যাচ্ছে। এটা পি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এবার দেখো এই যে অবতল দর্পণটা, এটা একটা গোলকের অংশ। ওই যে ফুটবল থেকে তো অবতল দর্পণ বানিয়েছিলাম, তাহলে এই ফুটবলের যে সেন্টারটা আছে, ফুটবলে একটা সেন্টার থাকবে, ধরো এটা হচ্ছে সেই ফুটবলটা, তাহলে ওর একটা সেন্টার থাকবে, সেন্টারটা হচ্ছে এটা। তাহলে এই যে সেন্টারটা আছে, যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটার নাম কি? এই কেন্দ্রটার নাম হচ্ছে বক্রতা কেন্দ্র। এবং এই পি থেকে সি এর যে দূরত্ব, পোল থেকে, মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার বা রেডিয়াস অফ কার্ভেচার। এবার তোমরা হয়তো জানো, আশা করি সবাই জানো, এরকমটা হতে পারে কেউ ভুলে গেছে। তাহলে যে ফোকাস দৈর্ঘ্য এফ, এবং এই যে এফ মানে কি? এফ মানে হচ্ছে পিএফ, এই যে ডিস্টেন্স, এটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য এফ দিয়ে লিখি, চলো। আর পিসি মানে বক্রতা ব্যাসার্ধ, সেটাকে আমরা চলো আর দিয়ে লিখি। এই ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ওকে, দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের কি হয়? অর্ধেক হয়। এটা চাইলে আমি প্রমাণ করতে পারতাম, কিন্তু প্রমাণ আমি করব না। কারণ এই প্রমাণ আমাদের প্রয়োজন নেই। যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারো, কিন্তু যদি মনে করো যে দেখবো না, তাহলে কোনো অসুবিধা হবে না। যেই থিওরিগুলো প্রমাণ করা দরকার, ডেরিভেশন দরকার, নিশ্চিন্তে থাকো, সেগুলো আমি সব করে দেবো। কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে ভিডিও লেন্থ বাড়ানোর কোনো মানে হয় না। ওকে, তাহলে f is equal to r/2। ওকে, এইবার আসি, আমি একটু আগে বলেছিলাম বক্রতা কেন্দ্রের ব্যাপারটা পরে বলবো। তো ধরো রে এখান থেকে না সমান্তরাল রে যাচ্ছে, তাহলে আমি যদি সবার প্রথমে চলে যাই, দেখি যে পয়েন্টে রে আসলো, সেই পয়েন্টে প্রতিফলকের উপর একটা লম্ব টানতে হবে, যেটাকে বলবো আমরা অভিলম্ব বা নরমাল। তাহলে আমার এই অবতল দর্পণের ছবিতে চলে আসো। অবতল দর্পণে কি আছে? অবতল দর্পণে তাহলে এই পয়েন্টে এসে লাইটটা পড়লো, তাহলে এই পয়েন্টে কি নরমাল টানতে হবে, অভিলম্ব টানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার অভিলম্ব কি করে টানবো? এই জন্য আমাদের দরকার কি? এই জন্য আমাদের দরকার একটু ম্যাথামেটিক্স, জাস্ট একটু ম্যাথামেটিক্স। কি? যে এটা যদি একটা সার্কেল হয়, এটা যদি সার্কেলের সেন্টার হয় ও, তাহলে সেন্টার থেকে যে এই যে সরলরেখাটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এই পয়েন্টের উপর অলওয়েজ কি হয়? লম্ব হয়। এটা একটা উপপাদ্যই আছে আমাদের। তাহলে লম্ব টানার জন্য আমার কি দরকার? লম্ব টানার জন্য আমার বক্রতা কেন্দ্র দরকার। বক্রতা কেন্দ্র থেকে যে পয়েন্টে লম্ব টানবো, সেই পয়েন্টটাকে সরলরেখা দিয়ে কানেক্ট করে দিব, তাহলে সেটাই কি হয়ে যাবে? আমার অভিলম্ব হয়ে যাবে। তাহলে আমার ছবিতে বক্রতা কেন্দ্র কোনটা? সি, গোলকের কেন্দ্র। তাহলে সি আর এই পয়েন্টটাকে অ্যাড করে দেব, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অভিলম্ব। এটাকে যদি নাম দেই এসি, হয়ে যাচ্ছে আমার কি? অভিলম্ব। তাহলে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ কত? আপতন কোণ হচ্ছে আই। তা আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। এটা করতে গেলে প্রতিফলিত রশ্মিকে অবশ্যই ফোকাস দিয়ে যেতে হবে, অবশ্যই ফোকাস দিয়ে যেতে হবে, না হলে কিন্তু আই ইজ ইকুয়াল টু আর হবে না। বোঝা গেল? আই ইজ ইকুয়াল টু আর হতে গেলে লম্বটা এসি এই বরাবরই হতে হবে। ওকে, বোঝা গেল? তো আমরা ছবিতে আমরা এই লম্বটা রাখবো না, আমরা এই লম্ব ছাড়াই কাজ চালিয়ে যাব, কিন্তু বোঝানোর জন্য আমি বললাম। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই ক্লাস 12 পাস করে যাবে, কিন্তু এই ব্যাপারটাকে ফলোই করবে না। আচ্ছা,
তাহলে আমরা এবার অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করব। কিন্তু অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের আগে আমাদেরকে একটু নিয়মটা দেখে নিতে হবে, কিভাবে প্রতিবিম্ব গঠন করব। তাহলে প্রতিবিম্ব গঠনের নিয়ম, প্রতিবিম্ব গঠনের নিয়ম কি নিয়ম? এটা একটা গেমের মতো, ঠিক আছে? কোনো একটা খেলায় যেমন নিয়ম থাকে, সেভাবে প্রতিবিম্ব গঠন করতেও কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। কিরকম নিয়ম? যদি আপতিত রশ্মি সমান্তরাল হয়, আপতিত রশ্মি যদি সমান্তরাল হয়, আপতিত রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। সমান্তরাল রশ্মি পাঠালে প্রতিফলনের পর সেটা কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। নাম্বার 2, যদি ফোকাস দিয়ে পাঠাই স্যার, যদি ফোকাস বিন্দু দিয়ে লাইট পাঠাই তাহলে কি হবে? লাইটের একটা খুব সুন্দর ধর্ম আছে, কি সেটা হচ্ছে কি প্রত্যাগমন ধর্ম। মানে ধরো এখানে টর্চ, এটা হচ্ছে আমার টর্চ, টর্চ থেকে আলো ফেললাম, আলোটা এইদিকে গেল, এই পয়েন্টে আসলো, ঠিক আছে? টর্চটা কি করলো? আলো ফেললাম, আলোটা এইদিকে গেল। এবার আমি কি করলাম? এবার আমি কি করলাম? সরি, এবার আমি টর্চটাকে এইদিকে রাখলাম, দেখলাম যে আলোটা সেই টর্চ যেখানে আগে ছিল সেখানেই চলে যাচ্ছে। এটাকে বলা হয় প্রত্যাগমন ধর্ম। মানে টর্চ মানে হচ্ছে সোর্স এবং ইমেজ, বস্তু এবং প্রতিবিম্ব, এদের যদি পজিশন আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। দ্যাট মিনস যেখানে টর্চ ছিল সেখানে প্রতিবিম্ব চলে আসবে, যেখানে প্রতিবিম্ব ছিল সেখানে টর্চ চলে আসবে। যাই হোক, তো ফোকাস বিন্দু দিয়ে যদি পাঠাই, সমান্তরাল পাঠালে ফোকাস বিন্দু দিয়ে যেত, তাহলে এবার ফোকাস বিন্দু দিয়ে পাঠালে কোন দিক দিয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। খুব ভালো কথা। 3 নম্বর হচ্ছে, যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলো যায়, তাহলে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? বক্রতা কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। স্যার এটা কেমন কথা? এটাই তো কথা। এটা ধরো আমার একটা সমতল দর্পণ আছে, লাইট কি করলো? দর্পণের উপর লম্ব ভাবে পড়লো, তাহলে এই পয়েন্টে অভিলম্ব কোনটা? এই পয়েন্টে অভিলম্ব হচ্ছে এই রেটাই অভিলম্ব, এই রে বরাবরই অভিলম্ব। তাহলে আপতন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হতে গেলে কি করতে হবে? এই বরাবরই যেতে হবে, এদিকে বা এদিকে কিন্তু যাওয়া চলবে না। তো সিমিলারলি আমি যদি আগের ছবিতে চলে আসি, এই এসি হচ্ছে আমার কি? অভিলম্ব। তো এসি সিএ বরাবর যদি লাইট যায় তাহলে কি হবে? এসি বরাবর লাইট ফিরে আসবে, মানে বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র দিয়েই লাইট ফিরে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই 3টে রুল আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ইমেজ তৈরি করার ক্ষেত্রে। এবার আমরা ইমেজ তৈরি করি, মুখ্য ফোকাস অলরেডি আমি বলে দিয়েছি, ওকে? এবার আমরা ইমেজ তৈরি করি অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এখানে বিভিন্ন কেস হবে। কি কেস? বস্তুর অবস্থান বিভিন্ন হবে এবং তার রেসপেক্টে ইমেজের বা প্রতিবিম্বের অবস্থান বিভিন্ন হবে। প্রথমটা কি হতে পারে? যে বস্তু অনেক দূরে আছে আয়না থেকে, দর্পণ থেকে বস্তু অনেক দূরে আছে, তার মানে ফার্স্ট কেস হবে বস্তু অনেক দূরে, মানে আমরা বলতে পারি অসীমে। বস্তু যদি অসীমে থাকে
তাহলে কি হবে, এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই হচ্ছে আমার প্রধান অক্ষ, আমি কি জানি f = r/2। তাহলে এটা হচ্ছে আমার পি পোল, এফ হচ্ছে আমার মুখ্য ফোকাস, ফোকাস বিন্দু, যা খুশি বলো। আচ্ছা, এবার সিটা কিভাবে এর ডাবল নিব, এতটুকু কত পিএফ, এখান থেকে প্রায় ধরো এটা হবে আমার সি, মানে বক্রতা কেন্দ্র। তাহলে অসীম থেকে লাইট আসছে, অসীম থেকে যখন লাইট আসে, যে লাইট রেস গুলো আসে, সেগুলো কি হয়, সমান্তরাল হয়, সেগুলো কি হয়, সমান্তরাল হয়। তাহলে এই যে সমান্তরাল হিসাবে আসছে, ওকে, সমান্তরাল হিসাবে আসছে। তাহলে সমান্তরাল আসলে নিয়মে চলে যাও, সমান্তরাল আসলে কি হয়, সমান্তরাল আসলে কি হয়, সমান্তরাল আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে, হ্যাঁ কি না? চলো নিয়ম মেনটেন করি। প্রথমে যেহেতু খেলা শিখছি, একটু আস্তে আস্তে শিখি, ওকে। তাহলে এটা হচ্ছে আমার ফোকাসে এই যে মিট করবে, সিমিলারলি এটাও সমান্তরাল আসছে, প্রতিফলনের পথ কোথায় যাবে, ফোকাসে যায়। তাহলে যে বিন্দুতে পয়েন্টগুলো মিট করলো, সেই বিন্দুতে কি হবে, প্রতিবিম্ব তৈরি। যে বিন্দুতে রে গুলো মিট করলো, সেই বিন্দুতে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, কোন পয়েন্টে মিট করছে, ফোকাসে। তার মানে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে, প্রতিবিম্বটা সৎ হচ্ছে না অসৎ হচ্ছে। আমি কি বলেছি, রে গুলো যদি প্র্যাকটিক্যালি মিট করে প্রতিবিম্ব তৈরি করে, তাহলে সেটা কি হবে, সৎ বিম্ব হবে। রে গুলো তো প্র্যাকটিক্যালি মিট করছে, তাহলে কি হচ্ছে, সৎ বিম্ব তৈরি হচ্ছে, সৎ বিম্ব তৈরি হচ্ছে। এবং সৎ বিম্ব যখনই তৈরি হয়, তখনই প্রতিবিম্বটা কি হয়, উল্টে যায়, ঠিক আছে? প্রতিবিম্ব কি হয়, উল্টে যায়। এবার উল্টে যাওয়ার বাংলা আমি আপাতত ইনভার্টেড লিখছি, মনে পড়লে আমি লিখে দেব, ঠিক আছে? আচ্ছা, মনে পড়লে আমি লিখে দিব, একটু দেখে নেবে, সরি। তো প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, কি হবে, সৎবিম্ব তৈরি হবে। সৎবিম্ব হলে উল্টো হয়, আমি আপাতত উল্টো লিখে দিচ্ছি, কিন্তু একটা ভালো এর শব্দ আছে, ইনভার্টেড হয়। তারপরে কি হয়, আচ্ছা, এবং প্রতিবিম্বটা দেখো খুব ছোট্ট, একটা পয়েন্টে মিট করেছে, মানে কি প্রতিবিম্বটা খুবই ক্ষুদ্র। তো ক্ষুদ্রকে বলতে পারি আমি যে খর্বাকার, ওকে, ইংরেজিতে বলা হয় ডিমিনিশড। তাহলে বস্তু যখন অসীমে থাকে, তখন প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়, প্রতিবিম্ব সৎ হয়, উল্টো হয় এবং খর্বাকার। তাহলে নেক্সট কেস কি হতে পারে, ভেরি লজিক্যাল। নেক্সট কেস কি হতে পারে, ডাইরেক্ট কি অবজেক্ট এখানে চলে আসবে, বস্তু এই জায়গায় চলে আসবে না, এই জায়গায় আসতে গেলে এই পয়েন্টগুলো তো পার করতে হবে। তাহলে নেক্সট কেস হবে আমাদের বস্তু কোথায় আছে, অসীম এবং সি এর মাঝে, মানে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে। এটা আমাদের কি, কেস 2, বোঝা গেল? বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে আছেন, ওকে। হাতে ছবি আঁকছি, একটু এদিক ওদিক হবে। তাহলে বস্তু কোথায় আছে, বস্তু আছে এই জায়গাটাতে। এটা ধরো আমার একটা মোমবাতি আছে, ওকে। নিয়ম কি, নিয়ম হচ্ছে সমান্তরাল রশ্মি যাবে, এই যে মোমবাতি, মোমবাতি থেকে চারিদিকে তো অনেক রে বেরোচ্ছে। আমার প্রতিবিম্ব আঁকতে গেলে ম্যাক্সিমাম 2টো রে দরকার, ওকে, নট ম্যাক্সিমাম, মিনিমাম 2টো রে দরকার, আরো রে দিয়ে তো আঁকাই যাবে। তো মিনিমাম 2টো রে নিয়ে আমরা কাজ করব, ওকে। তাহলে এই যে সমান্তরাল গেল, সমান্তরাল গেলে কোন দিক দিয়ে আসবে, ফোকাস দিয়ে আসবে,
হ্যাঁ কি না? আরেকটা কি করবে, আরেকটা আমার এই সি দিয়েই চলে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে গেল, তাহলে কি হবে, বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটায় কি হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার এই যে পয়েন্টটায় যে রে গুলো এসে মিট করলো, সেই রে গুলো কি বস্তুর কোথা থেকে আসছে, মাথা থেকে আসছে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। তো মাথা থেকে যেহেতু রে গুলো আসছে, তাহলে এই পয়েন্টে কিসের ইমেজ তৈরি হবে, মাথার ইমেজ তৈরি হবে, তাই না? তার মানে এটা হয়ে যাবে আমার প্রতিবিম্ব। এটাকে যদি ক্যাপিটাল ক্যাপিটাল এ বি বলি, আচ্ছা এ বি বলবো, কিউ, ওকে এক্স ওয়াই বলি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই, এটা হচ্ছে স্মল এক্স ওয়াই। স্মল এক্স ওয়াইটা কি হচ্ছে, প্রতিবিম্বটা কি হচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে প্রতিবিম্বের যদি আমি বৈশিষ্ট্য বলতে চাই, প্রথম কথা হচ্ছে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হচ্ছে। প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হচ্ছে। আমি একদম ফুল সেন্টেন্স লিখবো না, তোমরাও যখন নোট বানাবে ফুল সেন্টেন্স লিখে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? পাঁচ লাইনগুলো বা কি লাইনগুলো নোট খাতায় থাকবে, এবং যে ডেরিভেশন গুলো দরকার সেই ডেরিভেশন গুলো নোট খাতায় থাকবে, ঠিক আছে? সংজ্ঞা লিখে নোট খাতা ভর্তি করার কোনো মানে হয় না। আমরা ইতিহাসের ক্লাস করছি না, আমরা ফিজিক্সের ক্লাস করছি, তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হলো। আচ্ছা, এবার সৎ হলো না অসৎ হলো, প্র্যাকটিক্যালি রেগুলো মিট করলো কি করলো না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কি সৎ বিম্ব, আশা করি উত্তর হ্যাঁই হবে, তাহলে সৎ বিম্ব। আর যখনই সৎ বিম্ব হবে তখনই কি হবে, উল্টো তৈরি হবে, মানে ইনভার্টেড। ইনভার্টেড মানে উল্টো, ওকে? তারপরে কি আছে, তারপরে দেখো তো প্রতিবিম্বের যে আকার স্মল এক্স ওয়াই, তার যে হাইটটা আছে ক্যাপিটাল এক্স ওয়াই এর থেকে ছোট না বড়, একটু যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে স্মল এক্স ওয়াই ক্যাপিটাল এক্স ওয়াই এর থেকে ছোট। তার মানে কি আছে, আমার ছবিতে যদিও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছো, হাতে আঁকা ছবি, ঠিক আছে, মাপজোক ছাড়া একটু এদিক ওদিক হবে, কিন্তু খড়বাকার একটু বোঝা যাচ্ছে আশা করি। প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হবে, সৎবিম্ব উল্টো হবে এবং খড়বাকার। এটা কি গেল, কেস ওয়ান। কেস টু, তাহলে কেস ওয়ান এর সাথে কেস টু এর কম্পেয়ার যদি করি, কেস ওয়ান এর প্রতিবিম্ব কি ছিল, একদম ছোট্ট একটা বিন্দুর মতো ছিল। কেস টু এ কি হলো, প্রতিবিম্ব একটু বড় হলো। এবার কেস থ্রিতে আসো, কেস থ্রিতে কি, আমি তো কেস করে লিখিনি, 3 2 দিয়ে লিখেছি, তো এটা দিয়ে কন্টিনিউ করছি। দেখো কেস থ্রি হচ্ছে বস্তু কোথায় থাকবে, নেক্সট পয়েন্ট কি হতে পারে, একটু কানেক্ট করার চেষ্টা করো। নেক্সট পয়েন্ট হতে পারে সি পয়েন্ট, তারপরের পয়েন্ট কি হবে, সি আর এফ এর মাঝে কোনো একটা পয়েন্ট, তারপরের পয়েন্ট কি হবে এফ এ, তারপরের পরের পয়েন্ট কি হবে পি আর এফ মাঝের যে কোনো পয়েন্ট। বুঝতে পারছি? চলো, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে কিরকম হয়, এই যে আমার দর্পণ আছে, পি এটা হচ্ছে কি আমার সি, ওকে? এই যে আমার হচ্ছে বস্তু। নিয়ম, সমান্তরাল পাঠাও, কোন দিক দিয়ে ফিরবে, ফোকাস দিয়ে ফিরবে, ফোকাস দিয়ে পাঠাও, এই যা ফোকাস দিয়ে পাঠাও, কোন দিক দিয়ে ফিরবে, সমান্তরাল হয়ে ফিরবে, সমান্তরাল হয়ে ফিরবে। তাহলে
রেগুলো কোথায় মিট করছে? এই পয়েন্টে মিট করছে। এই পয়েন্টে দেখো এরকম হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা আমার ক্যাপিটাল এক্স ওয়াই মানে বস্তু, এটা হচ্ছে আবার স্মল এক্স ওয়াই মানে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে সি পয়েন্টে, তার মানে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তারপরের কথা হচ্ছে প্রতিবিম্ব সৎ না অসৎ? প্র্যাকটিক্যালি মিট করছে তো, তাহলে কি হয়? সৎ বিম্ব। সৎ বিম্ব হলে কি হবে? উল্টো হবে, এক্স্যাক্টলি উল্টো হবে, ইনভার্টেড। এখনো আমি সেই উল্টোর ইনভার্টেড এর বাংলা ভালো শব্দটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো, যতটা পারা যায় চেষ্টা করেছি বস্তু এবং প্রতিবিম্বের যে সাইজ, যে হাইট, সেটা সমান হয়ে যাচ্ছে, সেটা সমান হবে। আমার ছবিতে হয়তো 19-20 এদিক ওদিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বস্তু এবং প্রতিবিম্বের আকার কিন্তু সমান হবে। বস্তু এবং প্রতিবিম্বের আকার সমান। বস্তু এবং প্রতিবিম্বের আকার কি হচ্ছে? সমান হচ্ছে। তার মানে যখন আমরা ইনফিনিটিতে ছিলাম, প্রতিবিম্ব কি হচ্ছে? একটা ক্ষুদ্র বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যখন আমরা সি আর এফ এর মাঝে, সি এবং ইনফিনিটির মাঝের কোন পয়েন্ট ছিলাম, তখন প্রতিবিম্ব একটু বড় হয়েছে, কিন্তু এখনো বস্তু সমান হতে পারেনি। কিন্তু যখনই বস্তু সিতে চলে আসলো, বক্রতা কেন্দ্রে চলে আসলো, তখনই প্রতিবিম্ব কি হচ্ছে? বস্তুর আকারের সমান হচ্ছে। তার মানে খুব ক্লিয়ারলি নেক্সট কেসটা কি হতে যাচ্ছে বোঝাই যাচ্ছে। নেক্সট কেস কি হবে? প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হয়ে যাবে, তাই না? ক্রোনোলজি যদি দেখো তুমি, তাহলে তাই তো দাঁড়ায় লজিক্যালি। ওকে, তাহলে নেক্সট কেস মানে কেস 4, আই থিংক কেস, হ্যাঁ কেস 4। বস্তু সি এবং এফ এর মাঝে আছে। বস্তু কার কার মাঝে আছে? সি এবং এফ এর মাঝে আছে। এই হচ্ছে পি, এই হচ্ছে এফ, এই হচ্ছে সি। তাহলে এইবার বস্তু কোথায় আছে? এখানে আছে। তাহলে সমান্তরাল রশ্মি পাঠাও। স্যার পাঠালাম। প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? স্যার ফোকাসের মধ্য দিয়ে যাবে। এক্স্যাক্টলি, এই তো তোমরা শিখে গেছো। আরেকটা কি করতে পারি আমরা? আরেকটা ফোকাস দিয়ে পাঠাই। ওকে ফাইন, তাহলে কোন দিক কি কিরকম হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। ফোকাস দিয়ে পাঠালে কিরকম হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এই হচ্ছে আমার প্রতিবিম্ব। এটা হচ্ছে এক্স ওয়াই মানে বস্তু, স্মল এক্স স্মল ওয়াই মানে প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? সি এর বাইরে তৈরি হচ্ছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? সি এর বাইরে তৈরি হচ্ছে। প্রতিবিম্ব সি এর বাইরে তৈরি হচ্ছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? সি এর বাইরে। প্রতিবিম্বটি সৎ না অসৎ? প্রতিবিম্বটি সৎ। প্রতিবিম্বটি ছোট না বড়? আই মিন বস্তু থেকে ছোট না বড়? প্রতিবিম্বটি বস্তু থেকে বড়। বড় যদি হয় আর খর্বাকার লেখা যাবে না, সমান লেখা যাবে না, লিখতে হবে বিবর্ধিত। বিবর্ধিত, ওকে। বিবর্ধিত ইংরেজিতে বলা হয় ম্যাগনিফাইড। খর্বাকারকে যেমন ডিমিনিশ বলা হয়, বিবর্ধিতকে বলা হবে ম্যাগনিফাইড, ওকে। তারপরে কি? সৎ হলে তো উল্টো হবে, ইনভার্টেড, ওকে। এই হচ্ছে কি প্রতিবিম্বের প্রকৃতি। এই প্রত্যেকটা কেস আমি ডিটেলসে করছি কেন? কারণ আমরা যখন নিউমেরিক্যালে যাব,
নিউমেরিক্যাল যখন করব, নিউমেরিক্যালের উত্তর ঠিক আছে না ভুল আছে সেটাকে যদি ক্রস চেক করতে চাই, কারণ অপটিক্সের নিউমেরিক্যালে ভুল হবার সম্ভাবনা প্রবল। কেন ভুল হবার সম্ভাবনা প্রবল? কারণ কোশ্চেন কঠিন না, কোশ্চেন হচ্ছে আমাদের সাইন কনভেনশন বলতে চিহ্নের নিয়ম বলে একটা জিনিস আছে, যেটা একদম সবাই একদম গোলমাল করে ফেলে। সেই গোলমালের হাত থেকে আমি বেঁচে আছি কিনা সেটা ক্রস চেক করার জন্য এই প্রত্যেকটা জিনিসের যেন ছবিটা তোমার মাথায় থাকে, যে অবজেক্ট অমুক পজিশনে থাকলে ইমেজ অমুক পজিশনে তৈরি হয়, তাহলেই কিন্তু তুমি ঠিকঠাক ধরতে পারবে, না হলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। এবং প্রশ্ন তো এখান থেকে আসবে, সেটা আলাদা ব্যাপার। তো এটার কিন্তু উপকারিতা আছে, শুধু শুধু কিন্তু আমি তোমাদের সময় নষ্ট করছি না, আমারও সময় নষ্ট হচ্ছে না। আচ্ছা, তাহলে নেক্সট কেস কি হবে? বস্তু এখন কোথায় আছে? ফোকাস এবং সি এ, এফ এবং সি এর মাঝের কোনো পয়েন্টে আছে। তাহলে নেক্সট কেস হবে বস্তু ফোকাসে চলে আসবে। কেস 5, বস্তু এফ এ ফোকাসে। একটু আগে তোমাদের বলেছিলাম আলোর প্রত্যাগমন ধর্ম মানে হচ্ছে লাইট যদি প্রত্যাগমন ধর্মটাকে যদি আমি আবার তোমাকে দেখাতে চাই আমার ছবিতে, দেখি ছবিটা আমার আছে কিনা। আচ্ছা, যাই হোক, ছবিটা আমি পাচ্ছি না। প্রত্যাগমন ধর্ম কি? বস্তু এবং প্রতিবিম্বের স্থান পরিবর্তন করলে কোন রকমের পরিবর্তন হবে না। কোথায় পরিবর্তন হবে না? প্রতিবিম্বের নেচারে। তারা ইন্টারচেঞ্জেবল, তারা তাদের পজিশন ইন্টারচেঞ্জ করতে পারে। কারা? বস্তু এবং প্রতিবিম্ব। তাহলে এই নিয়মটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমাকে খুব স্পষ্ট ভাষায় একটা উত্তর দাও। বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব তখন কোথায় তৈরি হয়েছিল? ফোকাসে। বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল? ফোকাসে। এবার যদি এরা ইন্টারচেঞ্জেবল হয়, এবার বস্তু ফোকাসে আছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। সেটাই আমাদের লজিক। এই আমার অবতল দর্পণ আছে, ফাইন পি এফ সি, এই হচ্ছে আমার বস্তু। তাহলে একটা সমান্তরাল রে পাঠাও, রেটা কোন দিক দিয়ে যাবে? যার ফোকাস দিয়ে যাবে। বাহ, ভালো শিখে গেছো। ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র বরাবর পাঠাও, নট আলোক কেন্দ্র, কি ভুলভাল বলছি, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও, তাহলে কোন দিক দিয়ে ফিরে আসবে? বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসবে। ওকে, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাও, তাহলে কোন দিক দিয়ে ফিরে আসবে? বক্রতা কেন্দ্র বরাবরই ফিরে আসবে। ওকে, এবং দেখতে পাচ্ছ এই যে প্রতিফলিত রশ্মি দুটি আছে এরা পরস্পরের সমান্তরাল। তো সমান্তরাল রশ্মি কিন্তু মিট করবে না আমাদের জ্ঞাত কোনো পয়েন্টে, আমরা জানি এরকম পয়েন্টে কিন্তু মিট করবে না। তাহলে থিওরিটিক্যালি তারা কোথায় যাবে? তারা অসীমে গিয়ে মিট করবে। অসীম মানে কি? আনডিফাইন্ড, আমরা জানি না কোথায় মিট করবে। তো সেটাই ফিরে আসলো কি? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, অসীমে তৈরি হবে। কোথায় তৈরি হবে প্রতিবিম্ব? অসীমে তৈরি হবে। এবং রশ্মিগুলো অসীমে গিয়ে মিট করবে, এরকম টাকা মিট করবে না। আমি বলছি থিওরিটিক্যালি দে উইল মিট অ্যাট ইনফিনিটি। তাহলে ইনফিনিটিতে মিট করবে। তো মিট করবে মানে কি? সৎবিম্ব। সৎবিম্ব মানে সোজা না উল্টো? উল্টো। এবং যেহেতু অসীমে গিয়ে মিট করবে, তার ফলে এই যে আমার যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার সঙ্গে বস্তুর যে দূরত্বটা, বস্তুর মাথার যে দূরত্বটা হবে সেটা অনেক বড় হবে। মানে কি? ভীষণ পরিমাণে ম্যাগনিফাইড হবে, বিবর্ধিত হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি উচ্চ মাত্রায় বিবর্ধিত, হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। ওকে, হাইলি ম্যাগনিফাইড। ঠিক আছে, তা আমরা কোন পয়েন্ট পর্যন্ত আসলাম? ফোকাস। শেষ হয়ে গেল কি? না, আরো একটা পয়েন্ট আছে। এই ফোকাস এবং পোলের মধ্যে একটা পয়েন্ট আছে, অনেক পয়েন্টই আছে, বাট ফোকাস এবং পোলের মধ্যে নেচার একই থাকবে।
তাহলে এটা পজিশন, পজিশন কি ফোকাস, লাস্ট পজিশন কি ফোকাস এবং কার মাঝে, পোলের মাঝে, মেরু এবং ফোকাসের মাঝে। লাস্ট কেস কত ছিল 5, তাহলে এটা হবে কত 6। বস্তু এফ এবং পি এর মাঝে, বস্তু এফ এবং পি এর মাঝে আছে। এই হচ্ছে আমার পোল, এই হচ্ছে আমার পোল, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে সি, এই জায়গায় বস্তু আছে। ওকে, তাহলে কি করলো, সমান্তরাল ভাবে গেল, ফোকাস দিয়ে ফিরবে, খুব ভালো কথা। আরেকটা রে কি করবে, আলোক কেন্দ্র দিয়ে যাবে এবং আলোক কেন্দ্র বরাবরই ফিরে আসবে, তাই কি না? তাহলে এই দুটো রে কিন্তু সমান্তরাল নয় যে ইনফিনিট দিকে মিট করবে, এটা কোনোদিনও মিট করবে না, এইদিকে কোনোদিনও মিট করবে না। তার মানে কি প্রতিবিম্ব তৈরি হবে না? প্রতিবিম্ব তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এই বিন্দু দুটিকে, রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়াও, বাড়ানোর ফলে দেখো মনে হচ্ছে যে এই দুটো রশ্মি যেন এই স্মল এক্স পয়েন্ট থেকে আসছে, কিন্তু আদৌ দিকে আসছে না, মনে হচ্ছে। তাহলে প্রতিবিম্ব আমার এখানে তৈরি হচ্ছে স্মল এক্স ওয়াই। তো প্রথম কথা হচ্ছে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব দর্পণের কি হচ্ছে, ভেতরে তৈরি হচ্ছে, দর্পণের পেছনে তৈরি হচ্ছে, নট ভেতরে, পেছনে। ওকে, প্রতিবিম্ব দর্পণের পেছনে তৈরি হচ্ছে। আচ্ছা বলো তো, রেগুলো কি অ্যাকচুয়ালি মিট করেছে? না। রেগুলি অ্যাকচুয়ালি মিট না করলে সদ্বিম্ব হয় না অসদ্বিম্ব হয়? আগের কথা ভাবো, আগে প্রত্যেকটা রেগুলো অ্যাকচুয়ালি মিট করতো, সদ্বিম্ব হতো, এবার মিট করেনি তো অসদ্বিম্ব হবে, অসদ্বিম্ব। এবার যেই অসদ্বিম্ব, সদ্বিম্ব কি হয়, উল্টো হয়। অসদ্বিম্ব কি হচ্ছে দেখো, সোজা, এই যে এটা ক্যাপিটাল এক্স ওয়াই, এই যে ক্যাপিটাল এক্স এর মুন্ডু এখানে, এখানে স্মল এক্স এর মুন্ডু, তাহলে আফটার অল কি হচ্ছে, আফটার অল সোজা হয়ে যাচ্ছে, তার মানে সোজা। সোজাকে বাংলায় বলা হবে ইরেক্ট, সরি ইংরেজিতে বলা হবে ইরেক্ট। এবং প্রতিবিম্বের আকার বস্তুর থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে? দেখি বোঝা যায় বড় হচ্ছে, তার মানে বিবর্ধিত। তার মানে কি, তার মানে হচ্ছে বিবর্ধিত। ওকে, তাহলে অবতল দর্পণে আমরা সবগুলো কেস দেখলাম, 6টা কেস আছে, প্রত্যেকটা কেস আমি ডিটেলসে উইথ লজিক বললাম। এবার 6টা কেসকে তুমি যদি একবারে মুখস্থ করতে চাও তাহলে কিন্তু হবে না, চর্চায় রাখতে হবে। মুখস্থ করতে গেলে একটার পিঠে আরেকটা বসে যাবে, মানে বোঝাটা বোঝা হয়ে যাবে। এইবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে অবতল দর্পণ সদ্বিম্ব এবং অসদ্বিম্ব দুটোই কিন্তু তৈরি করতে পারে, এবং কখন কিরকম তৈরি করবে প্রত্যেকটাই কিন্তু করা আছে। ওকে, তো অবতল দর্পণের সমস্ত কেস শেষ। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব উত্তল দর্পণে। এবার আমরা কোথায় যাব? উত্তল দর্পণে যাব। ওকে, উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এত খাটাখাটনি হলো, তার ফলে নেচার কি করলো, আমাদেরকে একটু রেস্ট দিল। এরকম রেস্ট যে বললো তোরা অবতল দর্পণের ক্ষেত্রে যেহেতু এতগুলো কেস করলি, উত্তল দর্পণের ক্ষেত্রে এত কেসই নেই। কেন কেস নেই? কারণ এই যে বা পাশে অবজেক্ট থাকবে, বস্তু থাকবে বা পাশে, বা পাশে তো কোনো পয়েন্টই নেই। যা পয়েন্ট আছে দর্পণের পেছনে আছে। এবার দর্পণের পেছনে তোর আয়নার পেছনে তুমি নিজের ছবি দেখতে গেলে আয়নার কি পেছনে দাঁড়াও না সামনে দাঁড়াও? সামনে দাঁড়াও। সো অবভিয়াসলি ফোকাস এখানে আছে আর এখানে আছে, আর তো না বলবে স্যার হঠাৎ করে আর কি চলে আসলো, সি। তাহলে বস্তু তো আমি এখানে রাখতে পারবো না, যেহেতু পারদ লাগানো আছে। তো আমাকে বস্তু কি দর্পণের সামনে রাখতে হবে। এবার দর্পণের সামনে তো কোনো পয়েন্ট নেই, যেখানে খুশি রাখতে পারি, তার মানে কেস একটাই।
তাহলে অবজেক্ট, এই যে অবজেক্ট আছে এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, অবজেক্ট গেল। তাহলে সমান্তরাল গেলে কি হয়, নিয়ম, নিয়ম তো কায়েম থাকবে, ফোকাস দিয়ে ফিরবে। ফোকাস দিয়ে ফিরবে মানে ফোকাস বরাবর প্রতিফলিত হবে, এই বরাবর যাওয়া, এই যে ফোকাস বরাবর প্রতিফলিত হচ্ছে। সেকেন্ড কি, বক্রতা কেন্দ্র বরাবর গেলে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরবে। এবার বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার তো পদ্ধতি নেই, যাওয়ার তো অবস্থা নেই, তাহলে কিরকম হবে, তাহলে এই যে এরকম হবে, এই যে বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্র দিয়ে ফিরছে। তার মানে আফটার অল এই যে দুটো রে আসছে, এই দুটো রে কি মিট করবে, কোনোদিনও মিট করবে না, এটা তো ডাইভার্জ হয়ে যাচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি সৎ বিম্ব পাওয়া সম্ভব নয় এখানে, এখানে তাহলে অসৎ বিম্বই পাচ্ছি। এবার দেখো এই দুটো রেকে যদি ব্যাকওয়ার্ডলি ট্রেস করি তাহলে মনে হবে যেন এই স্মল এক্স পয়েন্ট থেকে আসছে। তাহলে এই স্মল এক্স পয়েন্টে কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, প্রতিবিম্ব দর্পণের পেছনে তৈরি হবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দর্পণের পেছনে তৈরি হবে। তারপরে কথা হচ্ছে প্রতিবিম্ব সৎ হচ্ছে না অসৎ হচ্ছে, দেখো তো রেগুলোকে অ্যাকচুয়ালি মিট করছে না, তাহলে অসৎ। অসৎ বিম্ব, যখনই অসৎ বিম্ব হয় তখনই কি হবে, সোজা হবে, ডিরেক্ট। যখনই আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিবিম্ব বস্তু থেকে ছোট হবে না বড় হবে, সর্বদা সর্বদা খর্বাকার হবে, খর্বাকার হবে। এমনটা ভাবার দরকার নেই যে অবজেক্ট এখানে রাখলে বস্তু প্রতিবিম্ব হয়তো বস্তুর থেকে বড় হয়ে যাবে, না, প্রতিবিম্ব বস্তুর থেকে অলওয়েজ ছোট হবে, তাই বললাম সর্বদা খর্বাকার হবে। তাহলে এখানে একটাই কেস, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন করার জন্য একটাই কেস, এখানে কিন্তু আলাদা আলাদা কেস নেই। প্রতিবিম্ব সর্বদা দর্পণের পেছনে তৈরি হবে, অসৎ বিম্ব হবে, সোজা হবে এবং সর্বদা খর্বাকার হবে, দ্যাটস ইট। তাহলে অবতল দর্পণের 6খানা কেস, উত্তল দর্পণের মাত্র একটা কেস, অনেকটা খাটনি আমাদের বেঁচে গেল, বোঝা গেল? ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মোস্ট কনফিউজিং থিং, আমি আগেই তোমাদের ডিমোটিভেট করে দিচ্ছি, এটা ভাবার দরকার নেই। মোস্ট কনফিউজিং থিং হচ্ছে চিহ্নের নিয়ম, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি সাইন কনভেনশন। সমস্যাটা হয় কি, সমস্যাটা হয় এই জায়গায়, আমরা তো টিউশনের প্রতি আমরা খুবই নেশাগ্রস্ত। ধরো একজন স্টুডেন্ট আছে, সে এ টিচারের কাছেও পড়ে, আবার বি টিচারের কাছেও পড়ে। এবার এ টিচার সাপোজ এক্স সাইন কনভেনশন মেনটেন করে, আর বি টিচার মেনটেন করে ওয়াই সাইন কনভেনশন। এবার মাঝখানে সে বেচারা স্টুডেন্ট করে ফেললো এক্স ওয়াই সাইন কনভেনশন, যার কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। এটাই হচ্ছে ব্যাপার। তো সাইন কনভেনশন অ্যাপ্লাই করার ক্ষেত্রে তুমি যে কোনো একটা নিয়ম ফলো করো, যদি আমার নিয়ম ভালো লাগে ফলো করো, যদি ভালো না লাগে স্কিপ করে যাও। কিন্তু আমার নিয়ম, স্যারের নিয়ম ম্যাচ করে এক্স ওয়াই সাইন কনভেনশন তৈরি করার কোনো দরকার নেই, ঠিক আছে? সাইন কনভেনশনের জন্য কিন্তু নোবেল দেওয়া হয় না, ওকে? তো সাইন কনভেনশন আমার নিয়ম কি, আমার নিয়ম মানে আমাদের নিয়ম, আমি এটা তৈরি করিনি। সাইন কনভেনশন হচ্ছে যাবতীয় দূরত্ব আমরা পোল থেকে মেজার করব। বললে স্যার বুঝলাম না, এই যে বুঝবে, এই জন্যই ডিজিটাল বোর্ড। মানে
স্কেলের 0 আমরা অলওয়েজ পোলে সেট করব, সেখান দিয়ে তো মেজার করব। আচ্ছা, এবার ধরো এখানে একটা মোমবাতি আছে, তাহলে মোমবাতি থেকে লাইট কোন দিকে যাবে? দর্পণের দিকে যাবে। স্যার এদিকেও তো আসবে। আরে বাবা হ্যাঁ, এদিকে তো আসবে, কিন্তু এদিকে তো দেখো দর্পণ তো তোমার ওদিকে, ওদিকে গিয়ে কি করবে? তার ফলে কি হচ্ছে, লাইট আমার কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, মানে আমার রেসপেক্টে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এবার ধরো মোমবাতিটি দর্পণ থেকে ধরো 20 সেন্টিমিটার দূরে আছে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে স্কেল ঘোরাতে হবে। এই তো স্কেল ঘোরালাম, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে আমি স্কেল ঘুরিয়ে যখন মেজার করব, মেজার করতে গেলে আমাকে কিন্তু এই দিকে আসতে হবে, হ্যাঁ কি না? তো এটা হচ্ছে আমার লাইটের অভিমুখ, এই বরাবর আমার লাইট যাচ্ছে। লাইট যাচ্ছে কি বাঁ দিক থেকে ডান দিকে, আমি মেজার করার সময় কোন দিকে যাচ্ছি? ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে যদি এরকম হয় যে আমি লাইটের বিপরীতে যাচ্ছি, যদি এরকম হয় যে লাইটের বিপরীতে যাচ্ছি, তাহলে সেই ডিসটেন্সটা হয়ে যাবে কি? নেগেটিভ হবে। তার মানে 20 সেন্টিমিটার নয়, -20 সেন্টিমিটার। ধরো এই দর্পণের এই মোমবাতির প্রতিবিম্ব এখানে তৈরি হলো সাপোজ, তাহলে আমাকে 0 এখানে বসিয়ে লাইটের দিকে যেতে হবে মেজার করতে গেলে, বিকজ লাইট তো বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, আমিও বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, মানে লাইটের অভিমুখে যাচ্ছি, লাইটের অভিমুখে যাচ্ছি। লাইটের অভিমুখে যদি যাই তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। বলো হ্যাঁ কি না? লাইটের বিপরীতে গেলে নেগেটিভ, লাইটের অপোজিটে, লাইটের বিপরীতে গেলে নেগেটিভ, লাইটের অভিমুখে গেলে পজিটিভ। এবার দুটো প্রশ্নের উত্তর দাও। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবতল দর্পণের ফোকাস কোথায় আছে? এইখানে আছে। তো ফোকাস দৈর্ঘ্য মাপতে গেলে কি এই বরাবর যেতে হবে, লাইটের বিপরীতে যাচ্ছি, তাই অবতলের এফ কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। <0 মানে নেগেটিভ। উত্তলের ফোকাস কোন দিকে হয়? উত্তলের ছবি একই, এটা হচ্ছে উত্তল। মোমবাতি তো এখানেই থাকবে, দর্পণের পেছনে পড়েই থাকে, তাহলে ফোকাসটা এখানে আছে। তাহলে ফোকাস যদি মাপতে চাই তাহলে লাইটের দিকে যেতে হচ্ছে, তার মানে উত্তলের এফ কি হবে? পজিটিভ হবে। অবতলের বক্রতা ব্যাসার্ধ কি হবে? সেম, ফোকাস যেদিকে থাকবে সেদিকেই বক্রতা ব্যাসার্ধ থাকবে, তাই অবতলের বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ হবে, উত্তলের বক্রতা ব্যাসার্ধ পজিটিভ হবে। এগুলো বোঝার জন্য কিন্তু রকেট সায়েন্স বোঝার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক লজিক থাকলে, একটু ধৈর্য থাকলে আরামসে শেখা যায়। ওকে, এটা গেল আমার চিহ্নের নিয়ম। ওকে, বোঝা গেল? আচ্ছা, কেন চিহ্নের নিয়ম বললাম? কারণ এবার আমরা যাবো একটা ডেরিভেশনে। কি ডেরিভেশনে? ওই যে বলেছিলাম নিয়ম, নিয়ম সব জায়গায় ফলো হবে। প্রতিফলনের নিয়ম অলরেডি আমরা স্টাডি করে ফেলেছি। এবার আমরা দেখব দর্পণের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ। এবার আমরা কি দেখব? গোলীয় দর্পণের সমীকরণ। চলো, এটা ডেরিভেশন আসতে পারে, ওকে, তাই আমি থিওরিটিক্যালি টোটালি ডিরাইভ করব। দেখো এটা হচ্ছে আমার অবতল দর্পণ, এটা হচ্ছে আমার পি পোল, প্রধান অক্ষ, ফোকাস। পয়েন্ট গুলো না পরে দিই, আগে ডেটা আঁকি। এটা ফোকাস, এটা সি। এইখানে আমার বস্তু আছে মনে করো, ওকে। তীরগুলো এখন না দেওয়াই বেটার আই থিঙ্ক। এইদিকে বস্তু আছে, তাহলে বস্তু থেকে একটা রে যাবে। হ্যাঁ স্যার যাবে। কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এই বুঝতে পারছো তো? এই দুটোর মধ্যে এটা ফোকাস, এটা বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ বড় হয়, ফোকাস ছোট হয়, r/2। আরেকটা কি করবো স্যার?
আরেকটা এই বরাবর যদি দেই তাহলে এই বরাবরই যাবে, বলো হয় কি না? তাহলে আমরা এবার না একটু 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 সরি এই পয়েন্টটাকে আমি আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে লেখো এটা। এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? স্মল এক্স স্মল ওয়াই, হ্যাঁ কি না? এই যে পয়েন্টটা আছে যেটা কি পয়েন্ট? এ পয়েন্ট স্যার। এই পয়েন্টটা কি পয়েন্ট? বক্রতা কেন্দ্র, সি পয়েন্ট, হ্যাঁ কি না? আচ্ছা, এবার চলে আসো ট্রায়াঙ্গেল এক্স ওয়াই সি অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল এক্স স্মল ওয়াই সি। এই দুটো ত্রিভুজকে দেখো, এই দুটো ত্রিভুজকে যদি দেখো তাহলে কি দেখো? এই অ্যাঙ্গেল সমান, বলো হ্যাঁ কি না? এই দুটো অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেলও সমান, বলো হ্যাঁ কি না? তার মানে কি? তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলও সমান হবে, তার মানে এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। সো এক্স ওয়াই সি সর্বসম হচ্ছে কি? স্মল এক্স ওয়াই সি। সর্বসম যদি হয় তাহলে তাদের লম্বের অনুপাত ভূমির অনুপাত সমান হবে। তাহলে লম্বের অনুপাত যদি বলি, বড়টার লম্ব মানে এক্স ওয়াই বাই ছোটটার লম্ব মানে স্মল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? বড়টার ভূমি মানে ওয়াই সি বাই ছোটটার ভূমি মানে হচ্ছে সি ওয়াই, বলো হ্যাঁ কি না? এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। এবার এই পয়েন্টটাকে যদি আমি এ বলি তাহলে এই পয়েন্ট থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানো বি। দেখো সেম প্রসেসে ট্রায়াঙ্গেল এ বি এফ তার সঙ্গে সর্বসম হচ্ছে ট্রায়াঙ্গেল এক্স ওয়াই এফ। দেখো ফিজিক্স পড়তে গেলে একটু ম্যাথামেটিক্স দরকার, তুমি যতই নিটের জন্য পড়ো ফিজিক্স আছে, ঠিক আছে? সো ম্যাথামেটিক্স কিন্তু দরকার, এই স্বাভাবিক জিনিস সাধারণ জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাই যাদের একটু ল্যাগ আছে তারা একটু রোজ একটু চর্চা করলেই হয়ে যাবে। ওকে, তাহলে এবিএফ এক্স ওয়াই এফ এরা সর্বসম, তার মানে আমি বলতে পারি বড়টার মানে এবি, বড়টার কি এটা? লম্ব বাই স্মল এক্স ওয়াই মানে ছোটটার লম্ব ইজ ইকুয়াল টু এফ বি বাই এফ ওয়াই। বলতে পারি কি বলতে পারি না? বলতে পারি। ফ্রম জিওমেট্রি দেখো এই যে এ বি আর এক্স ওয়াই ক্যাপিটাল এক্স ওয়াই এরা কিন্তু সমান, তাহলে বলতে পারি এ বি বাই এ বির জায়গায় কি বসাতে পারি? ক্যাপিটাল এক্স ওয়াই বাই স্মল এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এফ বি। আচ্ছা, এফ বির জায়গায় আরেকটা অ্যাপ্রক্সিমেশন, এই পি আর বি বিন্দু খুব কাছাকাছি আছে, পি আর বি বিন্দু কি আছে? খুব কাছাকাছি আছে, তাহলে আমি বলতে পারি যে এফ বির জায়গায় এফ পি, বিকজ দুটো বিন্দু খুব কাছাকাছি আছে, দ্য ডিসটেন্স নেগলিজিবল, সো আমি বি পয়েন্টটাকে পি দ্বারা রিপ্লেস করতেই পারি বাই এফ ওয়াই। ওকে, এফ পি নট ডি, সরি এফ পি। ওকে, তাহলে এটা হলো আমার ইকুয়েশন 2। ইকুয়েশন 1 আর 2 এর দিকে তাকাও, এটাও এক্স ওয়াই বাই স্মল এক্স ওয়াই বাই স্মল এক্স ওয়াই, তাহলে বলতে পারি যে ওয়াই সি বাই সি ওয়াই ইজ ইকুয়াল টু এফ পি বাই এফ ওয়াই, বলতে পারি হ্যাঁ কি না? চলো ওটাই বলছি, ক্যামেরা দেখা যাচ্ছে? সো ওয়াই সি বাই সি ওয়াই ইজ ইকুয়াল টু এফ পি বাই এফ ওয়াই। এবার খুব ভালো করে দেখো, ওয়াইসি ক্যাপিটাল ওয়াইসি কে বলা যায় যে ওয়াইপি মাইনাস সিপি বলা যায়, আশা করি।
সি ওয়াই, সি ক্যাপিটাল ওয়াই কে বলা যায় ওয়াই সি ক্যাপিটাল ওয়াই, সো ওয়াই টি মাইনাস সি টি। ওকে ফাইন, এটাতে আসুন এফ পি। এফ পি কে, তো এফ পি একটা নোন পয়েন্ট, সেটাকে চেঞ্জ করার কোনো মানে হয় না। চেঞ্জ কেন করছেন বা করছো? ওয়াইপি কি? ওয়াইপি হচ্ছে দেখো বস্তুর দূরত্ব, যেটা আমরা জানি। সিমিলারলি সিপি কি? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা জানি। তাহলে যেগুলো আননোন কোয়ান্টিটি আছে সেগুলোকে নোন কোয়ান্টিটি দ্বারা রিপ্লেস করব। সো এপি তো নোন, এপি কি? এপি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটাকে চেঞ্জ করার কোনো মানেই হয় না। এফ ওয়াই, এফ ওয়াই কি লিখতে পারি আমি? ওয়াই পি মাইনাস এফ পি। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা, এবার ওয়াইপি, ওয়াইপি মানে কি? বস্তুর দূরত্ব। ওয়াইপি মানে কি? ওয়াইপি মানে হচ্ছে বস্তুর দূরত্ব। ওয়াইপি মানে কি? ওয়াইপি মানে হচ্ছে বস্তুর দূরত্ব। এদিকে একটু দেখো, ওয়াইপি যেটা আছে বস্তুর দূরত্ব, সেটাকে কিন্তু আমরা মাইনাস লিখতে হবে, কারণ বস্তুর দূরত্ব যদি মেজার করতে চাই পোল থেকে লাইটের অপোজিটে যেতে হবে, তাই মাইনাস ইউ। ইউ দ্বারা বোঝায় বস্তুর দূরত্ব। ওকে, সিপি যেটা আছে, সিপি ছবিতে দেখো, সিপি মানে কি? সিপি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, একই না? মানে মাইনাস আর। সিমিলারলি ওয়াইপি মাইনাস সিপি বাই, এক মিনিট কিছু একটা গন্ডগোল করেছি, ওয়াইসি ওয়াইসি বাই সি ওয়াই, ওয়াইসি বাই, এক মিনিট, ওয়াই সি বাই সি ওয়াই। ও, এখানে একটা গন্ডগোল করে দিয়েছি, স্মল হবে না, তাই তো বলি পেজটা অন্যরকম হয়ে যাচ্ছে। এফ পি বাই এফ ওয়াই, হ্যাঁ ঠিক আছে। সো এটাকে আমার একটু চেঞ্জ করতে হবে, এক মিনিট। সি ওয়াই, স্মল ওয়াই, একটু করতে হবে। যাই হোক, ওয়াইসির দিকে দেখো, ওয়াইসি যেটা আছে ক্যাপিটাল ওয়াইসি, ক্যাপিটাল ওয়াই সি, তাহলে ওয়াই পি মাইনাস সি পি, সিপি। ওকে, স্মল সি ওয়াই মানে হচ্ছে সি পি মাইনাস ওয়াই পি। এফ পি তো এফ পি থাকবে, এফ ওয়াই হচ্ছে ওয়াই পি মাইনাস এফ পি। আচ্ছা, ওয়াই পি মানে কি? মাইনাস ইউ, বসাও মাইনাস ইউ, মাইনাস সিপি মানে কি? মাইনাস আর মানে কি? আর মানে হচ্ছে 2f, f is equal to r by 2 মাইনাস 2f, মাইনাস বসাও, f is equal to, ওকে। সিপির দিকে দেখো, সিপি মানে মাইনাস 2f মাইনাস স্মল ওয়াইপি মানে মাইনাস ভি, স্মল ওয়াইপি মানে প্রতিবিম্বের দূরত্ব মাইনাস ভি ইজ ইকুয়াল টু, দেখো এফপি মানে মাইনাস এফ, ওয়াইপি মাইনাস এফপি। ওয়াইপি দেখো স্মল ওয়াইপি হচ্ছে মাইনাস ভি মাইনাস এফপি যেটা আছে, এফপি কি হচ্ছে? এফপি হচ্ছে মাইনাস এফ, একই না? ওকে, এবার এদিকে দেখো চিহ্নগুলোকে একটু, প্লাস 2f বাই মাইনাস 2f প্লাস ভি মাইনাস এফ মাইনাস ভি প্লাস এফ। এবার একটু ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, মাইনাসে মাইনাস মাইনাস প্লাস ইউভি মাইনাস 2vf মাইনাস ইউএফ
প্লাস 2f স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু, একটু আমি ট্যান ব্যাকআপ হয়ে যাচ্ছে বিকজ স্লাইড চেঞ্জ করা যাবে না বিকজ ছবি এখানে আছে, 2f স্কোয়ার মাইনাস এফ ভি। দেখো 2f স্কোয়ার কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? 2f স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা, ইউ ভি, ওকে, ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ইউ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 2vf, এই মাইনাসটা ওই পাশে এগুলো প্লাস হয়ে গেল, এই মাইনাসটা ওই পাশে যাবে, uf মাইনাস এফ ভি। সো 2vf অনলি vf হবে প্লাস uf, তার মানে আফটার অল আমার কি আসছে? আফটার অল আসছে uv ইজ ইকুয়াল টু, খুব ভালো করে লেখার চেষ্টা করি, প্লাস uf। তো uvf দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 1/uv বাই uvf, vf বাই uvf প্লাস uf বাই uvf, সবগুলোকে uvf দিয়ে ভাগ করে দিলাম। তার ফলে কি হবে? এটাকে যদি বাঁ পাশে লিখি, vf বাই vf কেটে যাবে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে আমার দর্পণের সমীকরণ। এত কাঠখড় পুড়িয়ে আমরা এই সমীকরণে আসলাম। কেন দেখালাম প্রসেস আসতে পারে তাই দেখালাম, যদি না আসতো ডিরেক্টলি আমি এটা বলে কাজ চালিয়ে নিতে পারতাম, ঠিক আছে? সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আমি বলবো তোমরা এটাকে এভাবে মনে রাখার চেষ্টা করবে, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, মানে উল্টো করে। কেন? কারণ পরবর্তীতে আমরা লেন্স পড়বো, লেন্সের সময় এই প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে। তাই এইভাবে মনে রাখলে মাথায় থাকবে দর্পণের জন্য প্লাস হয়, লেন্সের জন্য মাইনাস হয়, ওকে? তাহলে এটা হচ্ছে আমার কি? দর্পণের সমীকরণ। এটা হচ্ছে আমার দর্পণের সমীকরণ, ওকে? এবার এই সমীকরণ দিয়ে আমরা যখন নিউমেরিক্যাল করব তখন আমরা চিহ্নের নিয়মকে কিন্তু আরো সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে? এই ডেরিভেশনটা আসতে পারে, বারবার বলছি, বলার একটাই কারণ যে নাম্বার যাতে মিস না হয়, ঠিক আছে? নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। খুবই সহজ জিনিস। বিবর্ধন কি? বিবর্ধন হচ্ছে, বিবর্ধনকে এম দিয়ে লেখা হয়, ওকে? ম্যাগনিফিকেশন তাই স্মল এম দিয়ে লেখা হয়। এবার বলুন স্যার ক্যাপিটাল এম দিয়ে কেন লেখা হয় না? কারণ ক্যাপিটাল এম দিয়ে কি লেখা হয়? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট লেখা হয়, ক্লাস থার্ড সেমিস্টারে অলরেডি পড়ে নিয়েছে। স্মল এম সেটা কি? সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। স্যার প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা কিচ্ছু মাথায় ঢুকছে না। ক্যাপিটাল এক্স ওয়াই কিসের উচ্চতা? ক্যাপিটাল এক্স ওয়াই হচ্ছে বস্তু, তাহলে সেটা হচ্ছে বস্তুর উচ্চতা। স্মল এক্স ওয়াই কিসের উচ্চতা? প্রতিবিম্ব, তাহলে সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা। সেটা কার উচ্চতা? সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, ওকে? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হিম বাই হব। হিম মানে কি? হাইট অফ ইমেজ, সাফিক্সে লেখা আছে হাইএম, ইমেজ, ওবি ফর অবজেক্ট, হিম বাই হব, ওকে? সেটাকে ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস ভি বাই ইউ। লেখা যায় মানে প্রমাণ করে লেখা যায়। আমার ইচ্ছে হলো লিখে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আবার বলছি প্রমাণ আসবে না তাই করলাম না। সো এম ইজ ইকুয়াল টু হিম বাই হব, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, সেটা কার সমান হয়? মাইনাস ভি বাই ইউ, মানে মাইনাস প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখানে নোট করতে হবে, কি নোট করতে হবে? পয়েন্ট টু বি নোটেড। কি নোট করতে হবে? নোট করতে হবে ভি এবং
এম এর মান নির্ণয়ের সময় কি করতে হবে, ভি এবং ইউ এর চিহ্ন সহ মান বসাতে হবে, চিহ্ন সহ মান বসাতে হবে, চিহ্ন সহ মান বসাতে হবে। কারণ কি, এই চিহ্নের অনেক ব্যাপার আছে, অনেক ফান্ডা আছে চিহ্নের। সেটা কি, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। প্রথম কথা হচ্ছে তাহলে এম এর দুটো পার্সপেক্টিভ আমরা দেখতে পাই। কি, একটা হচ্ছে এর চিহ্ন, আর একটা হচ্ছে এর মান, একটা সাইন, একটা হচ্ছে এর ম্যাগনিটিউড। তো চিহ্নটা কি, চিহ্ন স্যার পজিটিভ আসতে পারে, আলটিমেটলি ভি ইউ এর চিহ্ন বসানোর পর পজিটিভ আসতে পারে অথবা নেগেটিভ আসতে পারে। এর বাইরে কি কিছু আসবে? এর বাইরে তো কিছু নেই, কি আসবে? তাহলে পজিটিভ যদি হয় তার মানে প্রতিবিম্বটি হবে সোজা। প্রতিবিম্বটি কি হবে? বস্তুর তুলনায় সোজা হবে। ওকে, বস্তুর রেসপেক্টে কি হবে? সোজা হবে। আর সোজা মানে কি ধরনের ইমেজ, সরি কি ধরনের প্রতিবিম্ব? সৎবিম্ব না অসৎবিম্ব? সোজা মানে হচ্ছে অসৎবিম্ব। আরেকবার মনে করিয়ে দেই, সোজা মানে হচ্ছে অসৎবিম্ব। কোথায় আছে? এই যে এরকম সোজা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই যে অসৎ। ওকে, এটাই হচ্ছে ডিজিটাল বোর্ডের বেনিফিট, যে রিলেট করানো যায় খুব সহজ। তাহলে পজিটিভ হলে কি হবে? সোজা। সোজা মানে কি ধরনের প্রতিবিম্ব? অসৎ বিম্ব। যদি নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে উল্টো। উল্টো মানে কি হবে? সৎ বিম্ব হবে। ওকে, আচ্ছা এবার আসি মানে। সাপোজ এম এর মান হচ্ছে, চিহ্নটা বাদ দিই, চিহ্ন পজিটিভ আছে না নেগেটিভ আছে দেখার দরকার নেই, মান হচ্ছে 2। তাহলে এটা কি, এম এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ম্যাগনিটিউড দেখো, যদি এম এর ম্যাগনিটিউড 1 এর থেকে বড় হয়, যদি এম এর ম্যাগনিটিউড 1 এর থেকে যদি বড় হয় তার মানে হিম বাই হফটা 1 এর থেকে বড়। এম মানেই তো হিম বাই হফ। তার মানে কি, হিম যেটা আছে মানে হাইট অফ ইমেজ, সেটা কার থেকে বড়? সেটা অবজেক্টের হাইটের থেকে বড়। এম যদি এম এর ম্যাগনিটিউড লেস দেন 1 হয়, তার মানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট দিস ইজ লেস দেন 1। তার মানে হাইট অফ ইমেজ ইজ লেস দেন হাইট অফ অবজেক্ট। তার মানে এই ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে ছোট। যদি 1 এর থেকে বড় হয়, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে বড়। তাহলে চলো আমরা একটু জাস্ট আরেকবার সেই অবতল দর্পণ উত্তল দর্পণ থেকে ঘুরে আসি। এই ক্ষেত্রে প্রতিবিম্ব এম এর সাইন কি হবে? চিহ্ন কি হবে? স্যার সৎবিম্ব তৈরি হচ্ছে। সৎবিম্ব তৈরি করলে কি হয়? নেগেটিভ হয়। এবং খুব সর্বাকার মানে প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় খুবই ছোট। তার মানে এম এর যে ম্যাগনিটিউড সেটা 1 এর থেকে কম হবে। নেক্সট কেসে যাই, কি হচ্ছে? এম এর সাইন কি হবে? দেখো উল্টো, মানে সৎ, মানে কি হচ্ছে? এম এর সাইন নেগেটিভ হবে। ভ্যালু কত হবে? এম এর ভ্যালু লেস দেন 1 হবে। দেখো প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট। তারপরে আসো প্রতিবিম্ব, আচ্ছা সাইনের কথা বলি। সাইন হচ্ছে, এম এর সাইন কি হবে? এম এর সাইন হবে নেগেটিভ, কারণ স্টিল প্রতিবিম্ব কি আছে? উল্টো আছে। এম এর ভ্যালু কি হবে? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়ে যাচ্ছে, তাহলে এম এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে না, লেস দেন 1 হবে না, কি হবে? ইজ ইকুয়াল টু 1। দুটোই সমান তো, কেটে যাবে, তাহলে কি হচ্ছে? 1 চলে আসছে। পরের কেসে যাই,
এম এর সাইন কি হবে? সোজা আছে না উল্টো আছে? উল্টো আছে, সদ্বিম্ব নেগেটিভ। এম এর ভ্যালু কি হবে এক্ষেত্রে? প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট না বড়? বড়, তাই গ্রেটার দেন 1। তো এইভাবে প্রত্যেকটাই কিন্তু করা যায়, ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ দিকেই চলে আসি, নট প্রায়, একদমই শেষ দিকে চলে এসেছি। আমি একটা নিউমেরিক্যাল রেখেছিলাম, কিন্তু আজকে আর নিউমেরিক্যালটা করাবো না, পরের দিন টোটাল ক্লাসটাই এই রিফ্লেকশনের নিউমেরিক্যালের উপরে হবে, ঠিক আছে? সো টিল দেন ভালো থাকবে, অ্যান্ড কিপ প্র্যাকটিস, গেট বেটার। থ্যাংক ইউ।